কুকুর বেড়ার বলেছেন, ঘেউ ঘেউ মেউ মেউ করলে চলবে না, এখানে মুখ্যমন্ত্রী বলেছিল, সেই মুখ্যমন্ত্রীকেই এখন আবার মেউ মেউ করে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হচ্ছে যে ডিএ আর দিতে পারবো না, ডিএ তো দিতে পারছি না, আমার কোমর ভেঙে যাবে এত টাকা যদি দিতে হয়। এটাই কাজেই আমাদের এটা ধারণা বিচারপতি বদলালেও বিচার বদল হবে না, কেননা অন্যান্য পূর্বতন বিচারকরাও বিভিন্ন কোর্টে, স্যাট বলুন, হাইকোর্ট বলুন এবং সুপ্রিম কোর্টেও আমরা দেখেছি কর্মচারী সমাজের পক্ষেই সেখানে রায় হয়েছে। কপিল সিব্বল একজন ধান্দাবাজ, অসৎ আইনজীবী। রাজ্য সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তিনি ডেটটাকে পিছোবার জন্য অনুপস্থিত থাকতে পারেন, এবারেও তো থাকতে পারেন, থাকলেও কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো ভয় নেই। কেসে আমরা হারবই, দিয়ে আমাদের দিতেই হবে। এটা যে দীর্ঘসূত্রিতার একটা লক্ষণ, সে সরকারি কর্মচারী সবাই জানি আমরা। সুতরাং ওই যতই দীর্ঘসূত্রিতা করুক না কেন, আলটিমেটলি দিয়ে দিতেই হবে। সরকার যে পরিমাণে মানুষের করের টাকা ব্যবহার করে সেই টাকাগুলোকে নষ্ট করছে, এই মামলা তো রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো দরকারই ছিল না। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, একেবারে যদি আমরা একেবারে শুরুর দিকে ফিরে যাই, ট্রাইব্যুনাল থেকে শুরু করে হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্ট, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি একাধিক বেঞ্চ পরিবর্তন হয়েছে, একাধিক বিচারপতিও পরিবর্তন হয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সুপ্রিম কোর্টে একেবারে শেষ দিকেই এসে গেছি বলা যেতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে আবারও বিচারপতি পরিবর্তন, কীভাবে দেখছেন? আবারও কি তাহলে মামলা পিছিয়ে যেতে পারে? আবারও নতুন বিচারপতি? এই বিচারপতি নতুন নন। গত 16ই মে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল 25% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য রাজ্যকে, এই বিচারপতি মেহতা উনি সেই বেঞ্চে ছিলেন। আর এই বেঞ্চ পরিবর্তন মানে আবার নতুন করে আসা, এটা সুপ্রিম কোর্টের নিয়মের মধ্যেই পড়ে এবং যে দিন পড়েছে সেই দিন বেঞ্চটা ওইভাবে গঠিত হয়েছে। তো সেক্ষেত্রে যিনি নতুন এই বিচারপতি আবার আসছেন আর কি, তিনি বিষয়টা জানেন বলেই আমাদের ধারণা, এবং তিনি বিষয়টা জানবার ফলে আশা করছি যে আমরা ওই দিন শুনানি হবে এবং শুনানি হয়ে তার কোনো রকম সমস্যার সমাধান হবে। আচ্ছা, আমরা সেই শুনানিতে দেখতে পেয়েছিলাম রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল, তিনি এসআইআর সংক্রান্ত মামলায় অন্য জায়গায় আটকে গেছিলেন, সেই জন্য তিনি আসতে পারেননি। আবারও যদি আমরা ঠিক এই একই চিত্র দেখতে পারি, কোনো না কোনো কারণে আবারও রাজ্য সরকার মামলা পিছিয়ে দিল, তখন না, রাজ্য সরকার তো সেই চেষ্টাই করছে। রাজ্য সরকার যে পরিমাণে মানুষের করের টাকা ব্যবহার করে সেই টাকাগুলোকে নষ্ট করছে, এই মামলা তো রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো দরকারই ছিল না। কারণ এই যে মহার্ঘ ভাতার টাকা, সরকারি কর্মচারীদের টাকা এবং পুরো টাকা, এবং বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের 60% টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, আর বাকিটা রাজ্য সরকারকে দিতে হবে, এবং সব রাজ্য সরকার দিতে পারছে। এবং সব রাজ্য সরকার দিতে পারছে বলেই সেখানে দৈনিক মজুরি 1200 টাকা, 1000 টাকা, এখানে দেয় না বলেই এখানে 400 টাকা, 500 টাকা। সুতরাং এই যে আজকে পরিযায়ী শ্রমিক নিয়ে হইচই হচ্ছে, এই মহার্ঘ ভাতাও তার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু রাজ্য সরকারের কিছু অর্থনীতিবিদ আছে, পরামর্শদাতা, তাদের মূর্খামির শেষ নেই। যেমন অভিরূপ সরকার, অমিত মিত্র, এরা পরামর্শ দিয়েছে যে ডিএ নাকি না দিলেও হবে, তাতে যে রাজ্যের সর্বনাশ হয়ে যাচ্ছে। পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে যে তারা মার খাচ্ছে, যদি তারা এখানে কাজ পেত, তাদের মজুরি যদি বেশি থাকতো, তাহলে এই সমস্যা হতো না। এটা তারা সম্পূর্ণ বুঝেও না বোঝার ভান করছে, এবং সেই পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার চলছে, মুখ্যমন্ত্রী চলছে, এবং রাজ্যবাসী এবং সারা ভারতবর্ষের বাসিন্দাদের কাছে রাজ্যের মাথাটাকে নিচু করে দিচ্ছে। তো এবারেও সেই চেষ্টা চলতে পারে, এবং যেরকম রাজ্য সরকার, তার কোনো আত্মসম্মান জ্ঞান নেই, তো এই জন্যে কর্মচারীদের কুকুর বেড়ার বলেছেন, ঘেউ ঘেউ মেউ মেউ করলে চলবে না, এখানে মুখ্যমন্ত্রী বলেছিল, সেই মুখ্যমন্ত্রীকেই এখন আবার মেউ মেউ করে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হচ্ছে যে ডিএ আর দিতে পারবো না, ডিএ তো দিতে পারছি না, আমার কোমর ভেঙে যাবে এত টাকা যদি দিতে হয়। এটাই ইতিহাসের পরিহাস। তো রাজ্য সরকার এই নোংরামি চালিয়েই যাবে, এবং তাতে রাজ্যটা আরও রসাতলে যাবে। সেটাই রাজ্য সরকার চায়, যে পশ্চিমবঙ্গটাকে চোর, ভিখারি আর মাতালের রাজত্বে পরিণত করতে। কোনো আত্মসম্মান জ্ঞান সম্পন্ন মানুষ যেন এই রাজ্যে না থাকে, যাদের নিজেদের যোগ্যতা আছে, সেই যোগ্যতায় যারা চাকরি পেয়েছে
তাদের চাকরি কি করে ধ্বংস করা যায় এবং অযোগ্য লোক যাদের এই নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়ার মতো মেধা নেই তারা কি করে ছড়ি ঘুরিয়ে রাজ্যটাকে বাঙালি জাতিকে শেষ করবে, এই প্রচেষ্টা রাজ্য সরকার চালাচ্ছে এবং সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের ভূমিকা সেইটাই থাকবে। স্যার, সামনেই একেবারে 26-এর নির্বাচন, তার আগে এখনো ডিএ মামলা বারংবার সেই ডিলেটরি ট্যাকটিক্স ব্যবহার করে রাজ্য পিছাচ্ছে। আপনারা কতটা আশাবাদী ডিএ আপনারা নির্বাচনের আগে ছিনিয়ে আনতে? না, আমরা তো কোর্টে আমরা যা কাগজপত্র দিয়েছি, হাইকোর্টে আমরা যে জিতেছিলাম তার কারণ হচ্ছে দুটো পয়েন্টে আমরা জিতেছিলাম। একটা হচ্ছে যে আমাদের যে 2009 সালের রোপা সেটা এআইসিপিআই অনুযায়ী নির্ধারণ করা হয়েছিল 536 পয়েন্টে প্রাইস ইন্ডেক্সে, এবং সেখানে বলা ছিল টাইম টু টাইম, রোপায় বলা ছিল টাইম টু টাইম এই এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে, দেবে রাজ্য সরকার, কিন্তু সেটা রাজ্য সরকার মানেনি এবং রাজ্য সরকার না মেনে উল্টে ডিএকে দয়ার দান এইসব বলবার চেষ্টা করেছে। আর দ্বিতীয় হচ্ছে যে এই একই সরকার দিল্লি বঙ্গভবন এবং চেন্নাইতে কর্মরত তার কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী বছরে 2বার ডিএ দিচ্ছে এবং টাকারও কোনো অভাব নেই, টাকা তারা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েও গেছে। তো সুতরাং সেইটা রাজ্য সরকার এই যে দুটো পয়েন্টে আমরা জিতেছিলাম হাইকোর্টে, সুপ্রিম কোর্টেও সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে এবং সুপ্রিম কোর্টও এখনও পর্যন্ত মুখে মহামান্য বিচারপতিরা সেই কথাগুলোই বলেছে। তো সেইটা আমরা সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষেই যাবে বলে আমরা আশাবাদী, কিন্তু রাজ্য সরকার সবসময়, এই রাজ্য সরকার সংবিধান মানে না, সুপ্রিম কোর্ট মানে না। আমরা দেখেছি যে এর ব্যাপারে 25% দেওয়ার ব্যাপারেও সেই টাকা দেয়নি। সুতরাং রাজ্য সরকার চেষ্টা করবে 26-এর নির্বাচন অবধি এই মামলা চালিয়ে নিয়ে যেতে এবং তারপরে এটাকে ভোটে আবার যদি জিতে আসে তাহলে আরও শক্তিশালী হয়ে দেবে না, আর অন্য যদি সরকার পাল্টায় তাহলে দেখা যাবে যে সেই সরকারের ওপরে দায় চাপিয়ে এই সরকার তখন পালিয়ে যাবে। এই দুটো পরিস্থিতি হতে পারে। স্যার, একেবারেই আবারও দেখলাম বিচারপতি বদল সুপ্রিম কোর্টে, যে 2 দিন আগে একবারে আপনারা জানতে পেরেছেন যে বিচারপতি বদলাবে। আপনারা কতটা আশাবাদী এই রায় নিয়ে, 26 তারিখের যে শুনানি, সেই শুনানি নিয়ে আপনারা কতটা আশাবাদী? না, আমরা 100% আশাবাদী। তার কারণ বিচারপতি বদল হতে পারে একটা আইনের বিষয়, বিচার বিভাগীয় বিষয়। দেখুন, আমাদের ন্যায্য দাবি, তার কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ তাদের ন্যায্য ডিএটা চাইছে অন্যান্য রাজ্যের কর্মচারীরা যেভাবে চান। কাজেই আমাদের এটা ধারণা বিচারপতি বদলালেও বিচার বদল হবে না, কেননা অন্যান্য পূর্বতন বিচারকরাও বিভিন্ন কোর্টে, স্যাট বলুন, হাইকোর্ট বলুন এবং সুপ্রিম কোর্টেও আমরা দেখেছি কর্মচারী সমাজের পক্ষেই সেখানে রায় হয়েছে। অতএব বিচারপতি তো সঠিক বিচার করবেন, আমরা 100% আশাবাদী। আচ্ছা, এই যে সন্দীপ মেহতা যিনি পিকে মিশ্রার বদলে এসছেন সঞ্জয় কারোলের সাথে, আমরা দেখেছিলাম আপনাদের পক্ষে যে রায় গেছিল 25% বকেয়া ডিএ মেটাতে হবে 6 সপ্তাহে, তিনি সেই বেঞ্চে উপস্থিত ছিলেন। এইবারও যদি এরকম কোনো রায় আসে, কিন্তু রাজ্যের পক্ষ থেকে যে বারংবার ডিলেটরি ট্যাকটিক্স ব্যবহার করা হচ্ছে, তারপরেও যদি রাজ্য না দেয় এই টাকা, কন্টেম্প্ট অফ কোর্ট তো একবার চলছে, এখনও সেই ফয়সলা হয়নি। না, এটা দুর্ভাগ্য আমাদের যে আমাদের রাজ্যে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার আইনের অনেক কিছুই মানে না। তার কারণ পূর্বতন বিচারপতিরাও তো বিভিন্ন কোর্টে কর্মচারী সমাজের হয়েই তো রায় দিয়েছিলেন, কিন্তু জানি না কেন কর্মচারীদের টাকা বঞ্চিত করে রাখার জন্য কোটি কোটি টাকা খরচা করছেন উনি, এক কোর্ট থেকে আরেক কোর্টে উচ্চতর আদালতে যাচ্ছেন। আদালত নিশ্চয়ই সে বিষয়টা ভাববে এবং যেখানে সরকারি সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে নয়-ছয় হয়, সেই বিষয়টাও নিশ্চয়ই চিন্তাভাবনা করবে মাননীয় বিচারপতিরা এবং কর্মচারী সমাজ অবশ্যই তাদের ন্যায্য দাবি তাদের মিটবে, এটা আমরা আশাবাদী। সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবেন? বারংবার এই মামলা পিছিয়ে যাচ্ছে, এত বছর ধরে মামলাটা চলছে, সামগ্রিক বিচার ব্যবস্থার কি ব্যর্থতা? না, এখানে সুপ্রিম কোর্টের কোনো ব্যর্থতা নেই, তার কারণ আদালতের কোনো ব্যর্থতা নেই। এখানে মামলাটাকে ডিলে করার জন্য যত প্রকারভাবে মামলাটাকে ডিলে করা যায় আমাদের রাজ্য সরকার সেটা করে চলেছে। তার কারণ আমরা এর আগেও দেখেছি রাজ্য সরকারের তরফের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন, আমি কারোর নাম নিচ্ছি না, তারা বারংবার অনুপস্থিত থেকেছেন একাধিক মামলায়। কাজেই একটার পর একটা ডেট পিছিয়ে গিয়েছে। তারা তো ইচ্ছাকৃতভাবে এটা চাইছেন এবং আরও অন্য কোনো স্তরে কোনো কর্মচারী মারফত কোনো কিছু, এরা তো কথায় কথায় বলে এদের স্লোগানটাই খেলা হবে। এখন কি খেলা উনি খেলেন সেটা তো আমাদের জানার বাইরে।
তবে এসব করে কোনো লাভ হবে না। আগামী দিনে কড়ায় গণ্ডায় কর্মচারী সমাজ তাদের ন্যায্য দাবি বুঝে নেবে, সব কিছু আদায় করেই ছাড়বে, এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক পথে এবং আইনের মাধ্যমেই। কিন্তু 25% যে বকেয়া, সেই 25% তো আপনারা আদায় করতে ব্যর্থ। না, 25% দেখুন, 25% যে বকেয়া দিতে হবে, সেই 25%টা এবার 100% হতে পারে। আমরা সেই অপেক্ষাতেই আছি। তার কারণ যখন একটা বিষয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে চলে যায়, বিচার প্রক্রিয়া নিশ্চয়ই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা আদায় হবে। আমরা 25% না, আমরা তো 100%ই চাই। 25% আমরা কেন নেবো? আমরা 100%ই চাই, কড়াই গণ্ডায় বুঝে নিতে চাই, এবং সেটা অবশ্যই সময়ের অপেক্ষা, সেটা আমরা ফিরে পাবো। স্যার, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে বেঞ্চ পরিবর্তন হলে, অর্থাৎ বিচারপতি পরিবর্তন হলে সেই শুনানি আবারও পিছিয়ে গেছে। সেই বিচারপতিকে পুরো বিষয়টাকে বোঝানোর পর সেই শুনানি আবারও পিছিয়ে গেছে। একেবারে ডিএ মামলা শেষ প্রান্তেই এসে গেছে বলা যেতে পারে। এরপরে আবারও বিচারপতি পরিবর্তন, পিকে মিশ্রার বদলে আবারও অন্য এক বিচারপতি, যে আগে দুটো শুনানি শুনেছেন। কি বলবেন, আবারও যদি পিছিয়ে যায়? দেখুন, বিচারপতি এবং বিচারপতির যে বেঞ্চ, এইটা পরিবর্তনটা একটা আইনি প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থার একটা দিক। যে কোনো কারণে কোনো বিচারপতি হয়তো অনুপস্থিত থাকলে অন্য একজন বিচারপতি সেটা বিচার করবেন। আমরা এইটুকু নিশ্চিত যে এই ডিএ মামলা যে প্রায় 2.5-3 বছর ধরে চলছে, সমস্ত বিচারপতিগণই এর প্রেক্ষাপটটা জানেন। আমরা স্যাট থেকে আরম্ভ করে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্টের 3য় শুনানি হয়েছে, 4র্থ এবং লাস্ট শুনানি হতে চলেছে। সন্দীপ মেহতা যিনি চার্জ নিচ্ছেন, তিনিও পূর্ববর্তী সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। 25% যে রায়, তার শেষ উপস্থিত ছিলেন তিনি এবং সঞ্জয় গর্লি সেটা দিয়েছিলেন। আপনারা কি এরপরেও আশাবাদী যে এই মামলার পিছনে? আমরা আশাবাদী এই কারণে, আমি ওই কথাই বলতে চাইছিলাম যে ইনি আগেই এই 25% দিতে বলেছিলেন উইদিন 29 দিনের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে। উনি দেননি, রাজ্য সরকার দেয়নি। সুতরাং আমরা মনে করি এই বিচারপতি ওনার পূর্ববর্তী রায়কে যেহেতু সরকার মান্যতা দেয়নি, কন্ডেম অফ কেস হিসেবে রাজ্য সরকারকে বাধ্য করবে 25% দিয়ে সুদ শতাংশ আমাদের পরিশোধ করতে, এবং পরবর্তী যে স্টেপটা আছে, দিয়ে আমাদের ন্যায্য অধিকার কিনা, সাংবিধানিক অধিকার কিনা, সেটা এই রায়তেই আমরা জানতে পারবো। এবং আমরা নিশ্চিত শহীদ মিনার ময়দানে আমরা দেখতে পাচ্ছেন ঝড় জল বৃষ্টি রোদকে উপেক্ষা করে আমরা এখানে 941 দিন বসে আছি আমাদের ন্যায্য দাবি নিয়ে। এআইসিপিআই অনুযায়ী আমাদের সম্পূর্ণ বকেয়া দেয়া দিতে হবে, এবং সন্দীপ মেহতা যিনি পূর্ববর্তী রায়টা দিয়েছিলেন 6 সপ্তাহের মধ্যে 25% দিয়ে দিতে হবে, আমরা বিশ্বাস করছি, আশা রাখছি উনি হয়তো সেইটাই আগে ক্রস করবেন রাজ্য সরকারি উকিলবাবুদের, যে 25% দিয়ে দেওয়া হলো না কেন, 25% দিয়ে দেওয়া হোক উইথ ইন্টারেস্ট, তারপরের দিয়ে আমাদের ন্যায্য অধিকার কিনা, এবং সেই দিয়ে রাজ্য সরকার কিভাবে দেবে, কতদিনের মধ্যে দেবে, সেটা উনি নিশ্চিত করে দেবেন। এটা আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা আশাবাদী। আচ্ছা, শেষ শুনানিতে আমরা দেখেছিলাম কপিল সিব্বল তিনি এসআইআর সংক্রান্ত মামলায় অনুপস্থিত ছিলেন। এই যে বারংবার, সেটা না এসআইআর সংক্রান্ত মামলায় অনুপস্থিত ছিলেন ঠিক আছে, কিন্তু বারংবার যে রাজ্যের পক্ষ থেকে রিলেটরি ট্যাকটিক্স ব্যবহার করা হচ্ছে, বারংবার শুনানি পিছিয়ে যাচ্ছে, তারা সময় চাইছেন। আবারও যদি এই একই চিত্র দেখতে পাই, আপনারা কতটা আশাবাদী 26 তারিখে শুনানি নিয়ে? দেখুন, আমরা ঘর পোড়া গরু হয়ে গেছি। আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাচ্ছি। কেন বলুন তো? দীর্ঘদিন এটা চলছে তো। হাইকোর্ট স্যাটে মিলিয়ে রাজ্য সরকার প্রায় 7 বার থাপ্পড় খেয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, বিচারপতি পরিবর্তন বারবারই হচ্ছে, হলেও পূর্ববর্তী বিচারপতিরা বলেছিলেন ডিএ মামলার আমরা লাগাতার হিয়ারিং করব এবং এর একটা শেষ দেখে ছাড়ব। কপিল সিব্বল একজন ধান্দাবাজ, অসৎ আইনজীবী, রাজ্য সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তিনি ডেটটাকে পিছোয়ার জন্য অনুপস্থিত থাকতে পারেন, এবারেও তো থাকতে পারেন, থাকলেও কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো ভয় নেই। মাননীয় সম্মানীয় বিচারপতি
এইবারে আমাদের এই রায়কে ফয়সালা করবেন এবং আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন, এইটুকু আমরা আশা রাখছি। স্যার, সুপ্রিম কোর্টে আবারও বেঞ্চ বদল আমরা দেখেছি। এর আগের যে শুনানি টানা 4 দিন একেবারে ম্যারাথন শুনানি হয়েছে, আবারও সুপ্রিম কোর্টে এবার একেবারে শেষ সময় এসে বেঞ্চ বদল হয়েছে। কতটা আশাবাদী? কারণ আমরা বারংবার দেখেছি বেঞ্চ বদল হলে আবারও সময় নিয়েছে সুপ্রিম কোর্ট, আবার পরবর্তী ডেট দিয়েছে। এখন বিচারপতি বদল হলেও আইনের ধারাগুলো তো বদল হতে পারে না। আমরা আশাবাদী, 100% আশাবাদী সে বিচারপতি বদল হোক, কিন্তু আইনের ধারাগুলো কখনোই বদলাবে না। সুতরাং আমরা একদম 100% আশাবাদী। আচ্ছা, আমরা দেখেছিলাম শেষ শুনানিতে কপিল সিব্বল তিনি অনুপস্থিত ছিলেন তার এসআইআর সংক্রান্ত মামলার জন্য, কিন্তু এই যে শুধু এসআইআর এর কথা আমরা যদি বাদ দিলাম, কিন্তু বারংবার রাজ্যের পক্ষ থেকে যে ডিলিটরি ট্যাকটিক্স ব্যবহার করেছে, তারা আসছেন না, অনুপস্থিত থাকছেন বা অন্য ডেট চাইছেন, সেই বিষয়ে এই 26 তারিখের শুনানিতে যদি আবারও এরকম একই চিত্র দেখা যায়। এখন রাজ্য সরকার জানে দিয়ে আমাদের দিতেই হবে, এবং রাজ্য সরকার যে উকিলগুলো আছে যে মানে তারাও জানে যে এ কেসে আমরা হারবই, দিয়ে আমাদের দিতেই হবে। এটা যে দীর্ঘসূত্রিতার একটা লক্ষণ, সে সরকারি কর্মচারী সবাই জানি আমরা। সুতরাং ওই যতই দীর্ঘসূত্রিতা করুক না কেন, আলটিমেটলি দিয়ে দিতেই হবে। কিন্তু যদি আবারও মামলা পিছিয়ে যায়? সেটাই তো বললাম যে পিছাবে, আমাদেরকে অর্থনৈতিকভাবে মানে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু আমরাও পেটে গামছা বেঁধেই আসি, আমরা আমাদের শেষ রক্তবিন্দু বিক্রি করতে হলেও আমাদের লয়ারের টাকা জোগাড় করবই এবং আমরা শেষ পর্যন্ত লড়বো। সুপ্রিম কোর্ট বা সামগ্রিক বিচার ব্যবস্থা আজ বেশ 3 বছর হতে যায়, প্রায় ডিম মামলা চলছে। সামগ্রিক বিচার ব্যবস্থা নিয়ে কী বলবেন? বিচার ব্যবস্থার ভূমিকা কী? এখন বিচার ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। এখানে যেটা বিরোধী মানে সরকার পক্ষের উকিলেরা যেটা চাইছে, দীর্ঘসূত্রিতা মামলাটাকে পিছিয়ে দেওয়া, আমাদেরকে অর্থনৈতিকভাবে ভেঙে দেওয়া, এই চক্রান্ত চলছে। কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে এখনও কোনো মন্তব্য করতে আমি রাজি না।